আমার গ্রামের বাড়ি ছবির মতো সুন্দর। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমার গ্রামের বাড়ি সত্যিই ছবির মতো সুন্দর। আমি এখন আছি নারায়ণগঞ্জ নদীবন্দর লঞ্চঘাট। এখান থেকেই আমার লঞ্চে করে আমার গ্রামের বাড়ি যাত্রা শুরু করব। আমি আমার গ্রামে বাসে যেতে পারি, বাসে যে কোনো পরিবহনে যেতে পারি, কিন্তু লঞ্চেও আমাদের বাড়ি যাওয়া যায়। আমি চিন্তা করলাম যে বাসে না গিয়ে লঞ্চে যাওয়ার চেষ্টা করি, কারণ লঞ্চে যাওয়াটা একটা নৌ ভ্রমণের মতো। চট করেই আমি লঞ্চের ছাদে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন একটি দিন। আজ সকাল প্রায় কয়টা বাজে? সকাল প্রায় 10টার মতো বাজে। লঞ্চের ছাদে উঠি, চারপাশটা দেখছিলাম প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন। কিছু ছোট ছোট নৌকা ট্রলার আসা যাওয়া করছিল, দেখতে আসলে খুব ভালোই লাগছিল, কিন্তু শুধু পানিটা বাদ দিয়ে। পানিটা ছিল কুচকুচে কালো। খুব কষ্ট লাগে, দেশের বাইরে মানুষ তাদের নদী নালা এগুলো কীভাবে রক্ষা করে আর আমরা কীভাবে ধ্বংস করছি, সেটা আসলে কষ্টের ব্যাপার। তো লঞ্চটা বেশ কিছুক্ষণ ঘুরে দেখার চেষ্টা করলাম। আমি হাঁটতে হাঁটতে লঞ্চের একেবারে পেছনে চলে গেলাম। পেছনে গিয়ে দেখতে পেলাম এটা হচ্ছে লঞ্চের কী বলে এটাকে, এটা দিয়ে আসলে লঞ্চের ধোঁয়া বের হয়। আপনারা জানলে কমেন্ট বক্সে লিখুন আসলে এটাকে কী বলে। লঞ্চের ছাদে উঠেই আমি লঞ্চের পেছনের অংশটা দেখলাম কেমন লাগে, একটু পেছনের অংশ দেখার চেষ্টা করলাম। একটু দূরেই দেখতে পেলাম যে আরেকটি লঞ্চ আছে। কুচকুচে পানিগুলোর দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ। তারপরে পেছনে আরেকটা লঞ্চ ছিল, যেটা ছিল খুব বড়, সেটার দিকে তাকিয়েছিলাম। আসলে নৌ ভ্রমণ একটা খুবই মজাদার ব্যাপার। সেটা যদি হয় লঞ্চের মাধ্যমে বা বড় কোনো নৌ পরিবহনের মাধ্যমে, সেটা তো আরও আনন্দদায়ক। তো এইভাবেই শুরু করলাম। হাঁটতে হাঁটতে লঞ্চের একবারে সামনে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এই লঞ্চের সামনে যাওয়ার ব্যবস্থা ছিল না। দরজা থাকলেও আসলে সামনে গিয়ে দাঁড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। লঞ্চটা একটু দেখতে অন্যরকম, আমরা সাধারণ যে লঞ্চগুলো দেখি ঠিক তেমন না। বাইরে আবার কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তাকিয়ে সূর্যর আলোটা ঝলমল করছিল নদীর পানিতে, সেটা দেখলাম। দূরে কিছু নৌকা দেখতে পেলাম। এই নৌকা দিয়ে এই ঘাট মানুষ পারাপার হয় দেখলাম। কিছুক্ষণ পরে আমি লঞ্চের ঠিক দোতলায় চলে গেলাম। দোতলায় গিয়ে মানুষ কিভাবে বসে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, সেটা দেখার চেষ্টা করলাম। খুব সুন্দর লাগছিল। মানুষ নিচে বসেছিল, অনেকে বসে বসে অনেক মজা করছিল, অনেকে খাওয়া দাওয়া করছিল, অনেকে হাঁটাহাঁটি করছিল। আসলে লঞ্চের নৌ ভ্রমণটা বা লঞ্চে ভ্রমণটা আসলে একটা খুবই আনন্দদায়ক বিষয়। আমি আবারও বলছি, খুবই আনন্দদায়ক বিষয়। খুবই রিল্যাক্স মুডে যাওয়া যায়। বাসে যখন যাবেন, গ্রামে যাবেন, তখন দেখবেন বাসে খুব চাপাচাপি করে পাশাপাশি বসেছেন, পাশে আরেকজন দাঁড়িয়ে আছে। খুবই অসহ্যকর একটা পরিবেশ। যদি আপনি ডিলাক্স বা গ্রিন লাইনের মতো কোনো অসাধারণ এসি পরিবহনে যান, বা সেই পরিবহনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকমের। কিন্তু লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে খরচটা কম হয়, আরামদায়কভাবে আসা যাওয়া করা যায়। আসলে বলা যায় প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়, যেটা খুবই আনন্দদায়ক। আবার হাঁটতে হাঁটতে আমি ছাদের উপরে চলে আসলাম। ছাদের উপরে চলে এসে আবার মানুষকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমার চোখে দৃষ্টিতে একটা জিনিস আটকে গেল, সেটা আমার কাছে খুব ভালো লাগলো। নামাজের স্থান ছিল ছাদের উপরে, খুবই সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার একটা জায়গা, যে জায়গায় নামাজের স্থান ছিল। আমি আগেও লঞ্চে কয়েকবার উঠেছি, কিন্তু নামাজের স্থান আমি দেখিনি, এই প্রথম দেখলাম। বিষয়টা আমার খুবই ভালো লাগলো। এই জায়গাটায় বাম পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এখানেই লঞ্চের যে চালক বা নাবিক যেটাই বলে থাকি, উনি এই জায়গায় থেকে লঞ্চ পরিচালনা করেন বা চালান।
আবারও নামাজের জায়গাটা দেখতে পাচ্ছি আমরা। এই যে নামাজের জায়গাটা, এই নামাজের জায়গায় মানুষ নামাজ পড়ে সবাই। অনেক লঞ্চে দেখেছি কিন্তু কোনো লঞ্চে নামাজের জায়গা ছিল না। এই লঞ্চটাতে সত্যিই খুব ভালো লাগলো যে এখানে পাশাপাশি নামাজ পড়ার ব্যবস্থা আছে। বেশ কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে দেখলাম। ফল বিক্রেতারা ফল বিক্রি করছিল, ক্রয় বিক্রয় করছিল। ক্রয় করছে না, বিক্রি করছে, ক্রেতারা ক্রয় করছে। মানুষ গ্রামে যাওয়ার জন্য অনেকেই তার প্রিয়জনের জন্য মজাদার কিছু ফল ফ্রুট নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবাই চেষ্টা করে, কেউ কলা, কেউ আঙুর, কেউ পাউরুটি। বেশিরভাগ পাউরুটি আর কলাই মানুষ গ্রামে নেয়। জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন, খুবই মজার বিষয় যে কলা পাউরুটি একটা গ্রামের একটা অবিচ্ছেদ্য অংশ। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম একটা বড় জাহাজের মতো। পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা আসলে জাহাজ না, এটা একটা টাগবোট। টাগবোর্ডের ব্যাপারে বলি, টাগবোট কিন্তু দেখতে ছোট হলেও এর ইঞ্জিনের সক্ষমতা কিন্তু অন্য সকল জাহাজ বলেন, লঞ্চ বলেন, তার থেকে প্রায় 10-20 গুণ বেশি। একটা টাগবোট একটি বড় জাহাজকেও টেনে নিয়ে যেতে পারে। সেটা যদি কন্টেনারবাহী জাহাজও হয় তাহলে এটার কাছে কিছুই না। কারণ টাগবোর্ডের ভেতরে যে ইঞ্জিনগুলো থাকে সেই ইঞ্জিনগুলো প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। টাগবোটটা যাচ্ছে, আবার দেখলাম যে একটা লঞ্চ, ছোট লঞ্চ চলে যাচ্ছে। ওই লঞ্চটা ছিল মুন্সিগঞ্জের লঞ্চ। মুন্সিগঞ্জে লঞ্চগুলো যায় সেগুলো খুবই ছোট থাকে। আমাদের লঞ্চটা কিছুক্ষণ খেয়াল করে দেখলাম, আমাদের লঞ্চটার ছেড়ে দিয়েছে, মানে ইঞ্জিনটা স্টার্ট হয়েছে এবং ধোঁয়া বেরোচ্ছে, খুব ধোঁয়া বেরোচ্ছে আর প্রচণ্ড শব্দ হচ্ছে চারপাশে। ভোরের দিকে কিছুটা তাকিয়ে দেখলাম যে লঞ্চ প্রায় ছাড়ার সময় হয়ে গিয়েছে। পাশেই আর একটা লঞ্চ, সেটাও যাওয়ার জন্য কি রেডি হচ্ছে কিনা সেটা আমি চিন্তা করছিলাম। কারণ দুটা লঞ্চ আসলে একত্রে ঘাট থেকে কখনো ছাড়ে না, কিন্তু মনে হয় সম্ভবত ইঞ্জিনটাকে টেস্ট করে দেখছে, আসলে যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। না হলে এই লঞ্চটাই এখন ছাড়ার সময়। আমি যেই সময় শুনলাম লঞ্চের যারা কর্মরত আছে তাদের থেকে শুনলাম যে আমাদের লঞ্চটাই এখন ছাড়ার কথা, কিন্তু পাশের লঞ্চটা কেন ইঞ্জিনটা চলছে সেটা আমি বুঝতে পারলাম না। মনে হলো যে আসলে হয়তোবা এই লঞ্চটা, পাশের লঞ্চটা হয়তোবা তাদের ইঞ্জিনটাকে ঝালিয়ে দেখছে ঠিক আছে কিনা। আমাদের লঞ্চটা কিছুটা মনে হচ্ছে, হ্যাঁ আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে প্রায়, ইঞ্জিনটা খুবই জোরে চলছে। পেছনেই আরেকটা লঞ্চ এসে পড়লো। আমি চিন্তা করলাম যে আমাদের লঞ্চটা আবার ছেড়ে দেয় কিনা, ছেড়ে দিলে তো আবার ওই লঞ্চটার সাথে ধাক্কা খেতে পারে। ওটা খুব ছোট একটা লঞ্চ ছিল। তো আমি তাকিয়ে কিছুক্ষণ দেখলাম, পরে খেয়াল করে দেখলাম না, আমাদের লঞ্চটা এখনও পুরোপুরি ছাড়েনি, কারণ রশি দিয়ে এখনও বাঁধা ছিল। কিছুক্ষণের ভেতরেই আমাদের লঞ্চটা ছেড়ে দেবে বলে আমি মনে হচ্ছে আমার। দেখলাম না, সময়ে দেখছিলাম যে কখন লঞ্চটা ছেড়ে দেয়। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়ে চলতে শুরু করলো। খুবই ভালো লাগছে এখন, কারণ অনেকক্ষণ পরে লঞ্চটা ছেড়ে দেওয়ার ফলে একটু স্বস্তি বোধ করছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়িয়ে থাকবো, কিন্তু তারপরেও একটু নিজেকে স্বস্তি বোধ করছিলাম, ভেতর থেকে একটু স্বস্তি বোধ করছিলাম যে লঞ্চটা ছেড়েই দিল। খুব ভালো লাগছে। ছোটোবেলার কথা মনে হচ্ছে, ছোটোবেলা যখন গ্রামে যেতাম, গ্রামে যাওয়ার সময় লঞ্চটা যখন ছেড়ে দিত তখন মনে হতো যে কিছু একটা আমি ছেড়ে চলে যাচ্ছি,
কিছু একটা ছেড়ে চলে যাচ্ছে এরকম মনে হতো, জানি না কেন মনে হতো, কোনো একটা মায়ার টান বা কী আমি ঠিক জানতাম না, এখনও জানি না। হ্যাঁ, লঞ্চ চলছে। দূরে কিছু লঞ্চের মতো দেখতে পেলাম। প্রথমে দেখে আমার লঞ্চ মনে হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এগুলো লঞ্চ নয়, এগুলো হচ্ছে সমুদ্রগামী জাহাজ। এখানে কেন এত বড় বড় সমুদ্রগামী জাহাজ তৈরি করছে আমি ঠিক বুঝলাম না। জায়গাটা কোন জায়গায় আপনারা আসলে দেখতে পাবেন যে এত বড় বড় জাহাজগুলো কোথায় তৈরি হচ্ছে। এই জায়গাটা হচ্ছে মদনপুর। এই ডকইয়ার্ডে অনেক বড় বড় শিপ তৈরি হচ্ছে। তবে ভালো করে খেয়াল করে দেখলাম এগুলো পণ্যবাহী বা মালবাহী জাহাজ নয়, এগুলো যাত্রীবাহী জাহাজ। খুব অবাক হলাম যে বাংলাদেশে এত উন্নত মানের যাত্রীবাহী জাহাজ তৈরি হচ্ছে। হঠাৎ করে মনে হলো এগুলো সেন্ট মার্টিনে আসা যাওয়ার জন্য হয়তো বা এগুলো তৈরি করা হচ্ছে। অনেকগুলো জাহাজ তৈরি করা হচ্ছে এবং এগুলো ড্রাফট ছিল অনেক বেশি, একটা প্রায় 4 তলা 5 তলার সমান ছিল এবং আকারে দানবীয় ছিল। আপনারা কেউ যদি দেখতে চান তাহলে এখানে আসতে পারেন, তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, চলে আসলাম। এটা কি ব্রিজ? এটা আপনারা কমেন্ট বক্সে লিখুন। যদি কমেন্ট বক্সে কেউ যদি সঠিক উত্তরটা লিখতে পারেন, লটারির মাধ্যমে অবশ্যই তাকে একটি উপহার দেওয়া হবে, 100 টাকা ফ্লেক্স লোড করে দেওয়া হবে। বিশ্বাস হচ্ছে না? কমেন্ট করেই দেখুন। অবশ্যই পুরস্কারটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কৃত যেই পুরুষ বা যেই মহিলা এই যে জয়লাভ করবেন তাকে এই 100 টাকা ফ্লেক্স লোড করে দেওয়া হবে। এখনই কমেন্ট বক্সে লিখুন যে এই ব্রিজটার নাম কি, জলদি লিখে ফেলুন। তো ব্রিজটা আমরা নিজেরা পার হয়ে চলে গেলাম। আপনাদের অনেকের হয়তো মনে প্রশ্ন আসছে যে এগুলো কি জাহাজ না লঞ্চ নাকি মালবাহী কোনো জাহাজ? এগুলো হচ্ছে তেলবাহী জাহাজ। তেল মানে ডিজেল, পেট্রোল বহন করে এমন ধরনের জাহাজ এগুলো, তাই বেশিটা উঁচু থাকে না। এটার পেট ভর্তি শুধু ডিজেল। আমি যতদূর জানি এগুলোর পেটে সম্পূর্ণ ভর্তি ডিজেল আর ডিজেল। এখন এত ডিজেল এখানে কেন এগুলো জড়ো হয়েছে এই জাহাজগুলো, প্রশ্নটা সেটাই আসে। সামনেই একটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 102 মেগাওয়াট সম্ভবত।
সেই 102 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটা চলছে শুধুমাত্র ডিজেলের মাধ্যমে, তাই এত তেলের প্রয়োজন হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিমেন্ট ফ্যাক্টরি। এটা আপনারা সবাই চিনবেন হয়তো, এটা বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি। বসুন্ধরা নাম তো আপনারা সবাই জানেন। এটা বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, এটা বেশি পুরনো নয়। চলতে চলতে একটু সামনেই দেখতে পেলাম একটা দ্বীপের মতো জায়গা। দ্বীপের মতো জায়গা, একটা বৈদ্যুতিক বড় একটা খুঁটি ছিল, সেই নিচে একটা দ্বীপের মতো জায়গা। আমি যতদূর জানি এখানে অনেক পাখির একটা আবাসস্থল, মানে অনেক সুন্দর একটা পাখির আবাসস্থল, যেখানে পাখির একটু নীরবে শান্তভাবে থাকতে পারে। আমাদের মতো মানুষ এদের একটু ডিস্টার্ব কম করতে পারে। তারপরও অনেকে আমি শুনেছি যে নৌকা দিয়ে চলে যায় এই পাখির বাচ্চা অথবা ডিম সংগ্রহ করার জন্য। বিষয়টা খুবই দুঃখজনক। বাংলাদেশে এমনটা ঘটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা মনে হয় পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে সেই মুসলিম দেশের মধ্যে আমরা সবচেয়ে নিকৃষ্ট জনগণ মনে হয় আমার। আমরা প্রকৃতির প্রতি কোনো মায়া নেই, নিজেরাই নিজেদের প্রকৃতি ধ্বংস করছি, নিজেরাই নিজের ধ্বংস করছি, আমরা বুঝতেও পারছি না। এর অন্যতম একটা কারণ হতে পারে অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যার অন্যতম কারণ আমার মনে হয়। অতিরিক্ত জনসংখ্যার চাপে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা যেই জায়গাটায় এসেছি সেখানে পানি খুব পরিষ্কার, সামনেই বেশ কিছু চরের মতো জায়গা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে ভালো কৃষিকাজ হয়, এখানে ভালো কৃষিকাজ হয় এবং খুব সুন্দর এই জায়গাটা দেখতে। এখানকার পানি কালো নয়, কুচকুচে কালো নয়, পরিষ্কার। ধীরে ধীরে যত শহরের থেকে বাইরের দিকে যাচ্ছি ততই পানি পরিষ্কার হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। সৃষ্টিকর্তা কত অপরূপভাবে আমাদের এই পৃথিবী সাজিয়ে রেখেছেন। লাখ লাখ শুকরিয়া করে আমরা কোনোদিন আমাদের আল্লাহর, আমাদের সৃষ্টিকর্তার অনুগ্রহ কখনো আমরা ছোট করতে পারবো না। আসলে উনি মহান। এত সুন্দর পৃথিবী তৈরি করেছেন আমাদের মতো নগণ্য প্রাণীদের জন্য, যারা প্রতিনিয়ত নিজেদের ভিতরে নিজেরা মারামারি করছি, কাটাকাটি করছি, নিজে ধ্বংস করছি। কখনো খেয়াল করি না এই প্রকৃতি, এই পরিবেশ কত সুন্দর। আমাদের মনগুলো যদি এরকম প্রকৃতির মতো সুন্দর হতো, আমরা যদি মনের ভেতরে ভালো লালন করতে পারতাম, মনের ভেতরে সৌন্দর্য লালন করতে পারতাম, তাহলে হয়তোবা সৃষ্টিকর্তার এই সুন্দর প্রকৃতির সাথে আমরা মিশে থাকতে পারতাম। আমরা আমাদের কারণেই প্রকৃতির এই সৌন্দর্যের সাথে কখনো মিশতে পারি না। আমরা থাকি সবসময় প্রকৃতির থেকে, সবসময় আমরা আলাদা থাকি। প্রকৃতি অনেক সুন্দর, আমরা ঠিক ততটাই বিচ্ছিরি। আমাদের মন বিচ্ছিরি। মুখ যতই সুন্দর হোক, মন যদি সুন্দর না হয় তাহলে সেটা সৃষ্টিকর্তার কাছে মূল্যহীন। আজ অনেক আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মায়া প্রায় একটা কথা বলতেন, বাবা, পৃথিবীতে তোমার এই মুখটাই দোজক এবং তোমার এই মুখটাই ব্যস্ত। তুমি তোমার এই মুখ দিয়েই পরকালের জন্য দোজক এবং ব্যস্ত নির্ধারণ করতে পারো। তোমার মুখটা যদি ভালো কাজে, ভালো ভাষায় ব্যবহার করতে পারো, তাহলে তুমি অবশ্যই সৃষ্টিকর্তার কাছে শ্রেষ্ঠ বান্দা। আর যদি তুমি কখনো এই মুখটাকে ভালো ব্যবহার করতে না পারো, তাহলে সেটাই তোমার জন্য দোজক।
আজ মা নেই, তবে তার কথাগুলো ঠিকই মনে পড়ছে। আসলেই এই পৃথিবীতে আমাদের এই মুখটাই আমাদের দোজক, এই মুখটাই আমাদের বেহেশত। এই মুখটা দিয়ে নির্ধারণ হবে ভবিষ্যতে আমরা কে কোথায় পরকালে স্থান করে নেব। আপনাদের হয়তো মনে আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, এক চোর সবসময় চুরি করত, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি চুরি করো, যত পারো খারাপ কাজ করো, কোনো সমস্যা নেই, তবে তুমি কখনো মিথ্যা কথা বলবে না। ভালো করে লক্ষ্য করে দেখুন, শুধু ওই মুখটার কারণেই সে পরবর্তীতে ইমানদার ব্যক্তি হয়ে গেছিল। তাই মুখটার যথাযথ ব্যবহার করবেন এই পৃথিবীতে। গালি, অশ্রাব্য ভাষা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো করার চেষ্টা করবেন না। যার হেদায়েত থাকবে সে হেদায়েতের পথে এভাবেই আসবে। কিছু বলে বা ফোর্স করে সেটা করার প্রয়োজন নেই। হ্যাঁ, দেখতে দেখতে প্রায় আমরা কাছে চলে এসেছি আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনেই আমি দেখতে পাচ্ছি, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির লঞ্চ ঘাট। হ্যাঁ, এটাই আমাদের গ্রামের বাড়ির লঞ্চ ঘাট। পাশেই আরেকটা লঞ্চ থেমে আছে, সেই লঞ্চটা হয়তো বা ফেরত যাবে লঞ্চটা। এই লঞ্চটা এখানে নামিয়ে দিয়ে এটা সরাসরি চাঁদপুরের দিকে চলে যাবে। ও, বলতে তো ভুলেই গেলাম, আমার গ্রামের বাড়ির নাম কি। আমার গ্রামের বাড়ির নাম হচ্ছে বাড়িভাঙ্গা। বাড়িভাঙ্গা, হ্যাঁ, নামটা শুনতে একটু অদ্ভুত মনে হয়। বাংলাদেশে এরকম অনেক গ্রাম রয়েছে যেসব গ্রামের বাড়ির নাম আসলেই খুব অদ্ভুত। বাড়িভাঙ্গা দেওয়ার পেছনে কারণটা কি আমি ঠিক জানি না, তবে অনেকে বলে যে বাড়িগুলো অনেক ভাগে বিভক্ত, তাই অনেকে বলে এটাকে, গ্রামটাকে নাম দেওয়া হয়েছে বাড়িভাঙ্গা। অন্য কোনো কারণও থাকতে পারে, তবে আমি যতদূর জানি এটাই। তো লঞ্চটা প্রায় থেমে গিয়েছে। এই ঘাটটার নাম হচ্ছে ৬০ নল। ঘাটটার নাম হচ্ছে ৬০ নল, ৬০ নল। আমি অনেকে বাংলায় সুন্দর করে একটু বলে থাকে ৬০ নল। তো ৬০ নল এই ঘাটটাতে আমরা নেমে যাব। নেমে গিয়ে তারপর আমরা আমাদের যে গ্রাম বা আমার যে গ্রাম, সেই বাড়িভাঙ্গা, সেই গ্রামে আমি চলে যাব। এখান থেকে, এই ঘাট থেকে বেশি একটা দূর নয়, মাত্র 10 টাকা, যদি অটো ভাড়া 10 টাকা দিয়েই আমি আমার গ্রামের বাড়ি চলে যেতে পারবো। তারপর আমি নেমে এখানে, তারপরে অটো আমি নেব। হ্যাঁ, অটোতে প্রায় কয়েকজন মানুষ ওঠে, 10 টাকা ভাড়া, তো রিজার্ভ নেওয়া যায়। লঞ্চ থেকে নামছিলাম, অনেক মানুষ চাপাচাপি করে নামার চেষ্টা করছিল। আমি একটু রিল্যাক্সভাবে নামার জন্য পেছনে পেছনে নামার চেষ্টা করলাম, যাতে একটু ধাক্কাধাক্কি কম হয়। ধাক্কাধাক্কি কম করে একটু নামলে ভালো লাগে। তো হ্যাঁ, সামনে নামার চেষ্টা করছি, দেখি নামা যায় কিনা। হ্যাঁ, টিকিটটা দিয়ে দিলাম, কারণ ওরা টিকিটটা কালেক্ট করে রাখে যে কতজন মানুষ উঠেছে, এটা ওদের হিসাব থাকে। ঘাটে নামলাম, নেমে চারপাশটা দেখলাম। এই যে এই লঞ্চটা আপনাদের দেখাই, আমি এই লঞ্চটাতেই আমি এসেছি। লঞ্চটা একটু ভিন্ন রকম দেখতে, ভালো করে দেখুন যে লঞ্চটার সামনে দাঁড়ানোর কোনো জায়গা নেই। অনেক লঞ্চের সামনে দাঁড়ানোর জায়গা থাকে, এই লঞ্চটার সামনে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তবে লঞ্চটা দেখতে যাই হোক না কেন, এই লঞ্চটা আমি শুনেছি অনেক পুরনো একটা লঞ্চ। কিছুক্ষণের মধ্যেই এই লঞ্চটা আবার গন্তব্যের দিকে ফেরত চলে যাবে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে লঞ্চটা। এই লঞ্চটা চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করছে, চাঁদপুরের দিকে চলে যাবে। কিন্তু আমাদের এই ঘাটটাতেই অনেক মানুষ নেমে গিয়েছে, বেশি একটা মানুষ নেই বললেই চলে।
একটা শালিক পাখি ডাকছিল, দেখলাম। কি সুন্দর একটা দৃশ্য, ভালো করে তাকিয়ে দেখুন যে কি সুন্দর একটা দৃশ্য। মনে হচ্ছিল দূর থেকে প্রকৃতি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রেখেছে। অনেক বড় মাঠে, এখানে কিন্তু পানি নেই, আমি যতদূর জানি বা বুঝতে পারছি যে নিচে আসলে পানি নেই। উপরে কচুরিপানা থাকলেও নিচে পানি নেই, নিচে সম্পূর্ণ শুকনো, শীতকাল তো তাই। যদি আপনার গ্রামের বাড়ি থাকে তাহলে মাঝে মাঝে গ্রামে আসবেন, দেখবেন খুব ভালো লাগে, অনেক ভালো লাগে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা না। হ্যাঁ, আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর কমেন্ট কিন্তু করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু 100 টাকা পুরস্কার রয়েছে, ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।